আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ছাত্ররা দল গঠনের লক্ষ্যে দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে জানালেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ফাইন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। ৩১ দফা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে মন্তব্য। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। ৭ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। জুলাই আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ। আরও ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। পডকাস্টটি উপস্থাপক ডক্টর ইউনুসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চান। প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রেখেছেন। এটি থেকে তিনি বিচ্যুত হতে চান না। অধ্যাপক ইউনুস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। প্রধান উপদেষ্টা বলেন, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেয়া যায়, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই তারা দেশের যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা, এ ধরনের সুযোগ আছে যা নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। প্রধান উপদেষ্টা বলেন, রক্ত দিয়ে তরুণরা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য তাতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে। খুলনা বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আমরা একটি নির্বাচন চাই যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানুষের সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপি যে ৩১ দফা দিয়েছে তা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। খুলনা বিভাগের দ্বিতীয় দিনের কর্মশালা হয়েছে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে। যথারীতি কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের মূল বিষয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বাইরে যেতে পারছে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রকাঠামো নির্মাণে ৩১ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমাদের সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন
যে বড় দল হিসেবে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে। 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ। নির্বাচনী ব্যবস্থা ঠিক করার কথা বলেন তারেক রহমান। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা। দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা। বুঝলাম ও স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে, সব লুটপাট করে নিয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা, আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা। এই কথাগুলো আসবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মন খুলে কথা বলতে পারবো, সেজন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের গলায় আরো বড় বেড়ি পরানো হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার বিষয়ে এক আলোচনায় আক্ষেপ করে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মুনমুন মাহজাবিন। তার শঙ্কা, মত প্রকাশের স্বাধীনতা ব্যাকফায়ার করে গলা টিপে ধরতে যাচ্ছে। ওই আলোচনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তাদের কাছে কোনো ম্যাজিক সমাধান নেই। নারীর ক্ষমতায়নের মাধ্যমেই ধীরে ধীরে বৈষম্য কমবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সিরিজের ধারাবাহিক আয়োজন ঢাকায়। জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিলুর রহমানের পরিচালনায় শুরুতেই মব জাস্টিস নিয়ে হতাশার কথা বলেন শিক্ষার্থীরা। আমাদের রাস্তায় ছাপিয়ে পড়ার অন্যতম একটা মূল মন্ত্র ছিল যে যাতে আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফিরে পাই। মন খুলে কথা বলতে গিয়ে আসলে আমাদের গলায় আরো বড় বেড়ি পড়ছে কিনা। আগে হয়তোবা শুধুমাত্র সরকার বিরোধী কথা বললে আমাকে ধরা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে আমার যে কোনো কথাকেই ধরে কোনো একটা পার্টি হয়তোবা মব উস্কে দিচ্ছে। মত প্রকাশের যে স্বাধীনতা আমরা আবার আনতে চলেছি, সেইটা যাতে আমাদেরকে উল্টা আবার ব্যাকফায়ার করে আমাদের গলা না টিপে ধরে। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, আইন প্রণেতারা শপথ ভঙ্গ করেন বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আমাদের উপদেষ্টারা শপথ নেওয়ার সময় শপথ দেন যে তারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন। শপথ নেওয়ার 10 মিনিটের মধ্যে বলেন এই সংবিধান মানি না। উনি তো মানছেন না আইন। যিনি আইনের মূল রক্ষক তারা আইন মানে না, আর আমাদের কি বলেন আইন মানতে। মানুষ এমনি কিন্তু ফুস উঠতেছে। আমরা এখানে ঢাকায় বসে সবকিছু বুঝতে পারছি না। সব জায়গায় কে যে বলেছেন আগে এক দল করতো, এখন আরেক দল এসে করছে। অনিয়ম, অনাচার, চাঁদাবাজি। সরকারের হাতে সব সমস্যার শর্টকাট সমাধান নাই, স্বীকার করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমাদের কোনো রকম ওই সহজ সমাধান নাই। নারীরা যদি রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে নারীদের প্রতি যে বৈষম্য, নারীদের প্রতি যে অসম আচরণ, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। আলোচকরা বলেন, সংস্কারের নামে অন্তর্বর্তীকালীন সরকার সময়ক্ষেপণ করলে মানুষের মাঝে অবিশ্বাস তৈরি হবে, যা সামাল দেওয়া কষ্ট হবে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, তিতুমির কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের সবশেষ জানাতে রাজধানীর নাবিস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, ছাত্র আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বুশরা, আমি এই মুহূর্তে রয়েছি নাবিস্কো এলাকায়। সেখানে কিন্তু যান চলাচল কিছুটা শুরু হয়েছে। আপনি জানেন যে তিতুমির কলেজের যেই বিশ্ববিদ্যালয় করার দাবিতে যে আমরণ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। তবে সকাল থেকে সেটি শুরু হলো, কখন শেষ হবে সেই বিষয়ে কিন্তু ছাত্ররা কিছু জানাতে পারেনি আমাদের। আমি যেটি আসলে জানতে পেরেছি, তিতুমির ঐক্যের যে প্রতিনিধি দল, তাদের মাধ্যমে যে সন্ধ্যার পরে কিন্তু তিতুমির কলেজ প্রাঙ্গণে, অর্থাৎ
শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এসেছেন এবং তিতুমির কলেজের যে প্রশাসনিক কর্মকর্তা তাদের সাথে আসলে তারা কথা বলেছেন এমনটি বলছেন আমাদের। তবে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো কথা হয়নি, তবে এই বৈঠকটি চলমান রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তিতুমির ছাত্ররা যেটি আমাদের জানিয়েছেন যে যদি তাদের এই দাবি অর্থাৎ সরকারিভাবে যে 7 দফা তারা দিয়েছেন সেই 7 দফা যদি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই আন্দোলন অর্থাৎ আমরণ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তবে রাজধানী যদি কিছু কথা জানাতে চাই, এই রাজধানীর কিন্তু বিভিন্ন জায়গায় যে এই আন্দোলনের ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে ছুটতে শুরু করেছে। তবে যারা অফিসগামী মানুষ তারা কিন্তু এখনও কিন্তু রাস্তায় রয়েছেন এবং এখানে মহাখালীর বাস টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু যত বাস রয়েছেন সেগুলো শিডিউল পর্যায়ে রয়েছে। তবে এখন সবশেষ তথ্য আমার কাছে যেটি রয়েছে সেটি তিতুমির কলেজের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার বৈঠক চলছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। এর আগে রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনশন করেন শিক্ষার্থীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় গঠন সহ শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবি আদায়ে কলেজের সামনের দুপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। থেমে থেমে সড়কে বিক্ষোভ মিছিলে তুলে ধরেন দাবির কথা। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা সহ অন্যান্য দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করে অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। যদি আমাদের এক জীবন দিতে হয় আমরা এখানেই দিব, টাইম আমরা কতক্ষণ থাকবো সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। এর আগে বুধবার থেকে অনশন করা কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দাবি আদায়ে গণ অনশনের ডাক দেয় আন্দোলনকারীরা। আজ যেটা গণ অনশনে পরিণত হয়েছে, হয়তো এই 9 দফা দাবি মেনে নিবে, না হয় 35,000 শিক্ষার্থীর একে একে লাশ নিয়ে যাবে এখান থেকে। ভার্সিটিতে যেই রকম আমরা ফ্যাসিলিটিসটা পাওয়ার যোগ্য, সেই যোগ্যতা তিতুমিরের ছেলেমেয়েরা রাখে, তিতুমিরের স্টুডেন্টরা রাখে। মহাখালী গুলশান সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগেও একাধিকবার সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো ইজতেমা এলাকা। এবার বিশ্ব ইজতেমা হবে 3 পর্বে। মঈন হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন চকর মালিথা। ইসলামের দিন গণনা শুরু হয় সূর্যাস্তের পর। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর শুরু হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমা শুরুর দিন শামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া দরুদ পড়লে আল্লাহ খুশি রাজি হন। আর ইজতেমা রাজি খুশি করবার লিগে আল্লাহকে রাজি খুশির জন্য আমরা আছি, আর আমাদের গুনাহ মাফের জন্য আমরা আছি। আল্লাহর কাছে মরিদ গুজমাই খানিরানির আল্লাহর কাছে মানুষ আইনদের বাদে তাবলিগ জামাতের সদস্যদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আয়োজিত হলেও সরকারের বিভিন্ন সংস্থাও অংশ নেয় বিশাল এই ব্যবস্থাপনায়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। মাগরিবের নামাজের পর ভারতের মৌলানা ইব্রাহিম দেলোয়ারের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মৌলানা জিয়াউল হক। বিভিন্ন কারণে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে 3 পর্বে। আয়োজকরা বলছেন, সময় যত বাড়বে টুপি পাঞ্জাবি পরা মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে আসতে শুরু করবেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী।
জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে জারি করা পরোয়ানার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাতে প্রসিকিউশনকে বলেন আদালত। ওই সময় একটি হত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের বিরুদ্ধে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত 107 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিপরীতে মাত্র 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন, কেউ দায়িত্ব পালন না করলে সরকারকে জানাতে হবে। ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা বলতে চাই না, এটা কি ওনাকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা? সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় না, তবে এটা ঠিক এই এক্সিবিশনটা কার্যকর হয় না, সেটা যেন হয় দ্রুত সেই ব্যবস্থা নিতে উনি আমাদেরকে বলেছেন। এর আগে শিক্ষার্থী ইমাম হাসান টাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে হাজির করা হলে তাদের বিষয় এবং নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের উপর আদেশ দেন আদালত। যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকলে এটা আমরা বলব। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, অভিযোগ দাখিল করার পর মন্তব্য করবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় সিদ্ধান্ত হয় বিষয়টিতে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগে বিষয়ে সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সুপারিশ তুলে ধরবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সাক্ষাতে জাপান সরকারের এমন মনোভাবের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। জাপানের সঙ্গে এমন সম্পর্ক গৌরবের। রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য জাপানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা মানুষের ভোটাধিকার নষ্ট করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে। বৃহস্পতিবার জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউসে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির ডক্টর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং অন্যরা। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমাদের সরকারের আমাদের জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিস্তা আঙ্গুলের দুর্নীতির কোনো গন্ধ লেগেছে, কেউ বলতে পারে।
অমর একুশে বইমেলা ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে বাংলা একাডেমি। বইমেলা নিয়ে সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, এবারের বইমেলা হবে অন্তর্ভুক্তিমূলক। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য সামনে রেখে 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মেলার প্রস্তুতি। এবারের মেলায় থাকছে 708টি স্টল ও 37টি প্যাভিলিয়ন। সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে মেলা কমিটি। এবং এই আয়োজনের সঙ্গে যুক্ত বাংলা একাডেমির বাইরের আরো বিপুল পরিমাণ মানুষ। বাংলা একাডেমির মহাপরিচালক বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্মরণকালের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলকতার পরিচয় দিয়েছি। এই মেলায় আমাদের একটু ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে। ঝুঁকি নিয়ে বুঝতেই পারছেন যে ওই যে স্পেস সংকট হয়, তার মানে আমাদের যা করার আমরা সেটা করেছি। কোনো একটা ঘটনা ঘটলে যেটাকে বেআইনি বা বিশৃঙ্খল বলা যায়, বাংলা একাডেমির লোক গিয়ে তো সেটা করবে না। সে কি করবে? তার যে প্রসেস, সিকিউরিটি যে ব্যবস্থাপনা, সে তার কাছে তার দ্বারস্থ হবে। আমরা ডেফিনেটলি সে ব্যবস্থা সম্পূর্ণরূপে করেছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারের বইমেলা ফেব্রুয়ারি মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। 8 ও 15 ফেব্রুয়ারি ছাড়া বাকি শুক্র ও শনিবার মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে 21 ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। জাপান ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগে দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক ও উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নে আসতে পারে গুণগত অগ্রগতি। রাজধানীতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাপান পরিবেশ শিক্ষা ফোরামের নীতি নির্ধারকদের আলোচনায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজের রিপোর্ট। সভ্যতার চাকা যত ঘুরছে তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা পায়তারা। অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অগ্রযাত্রায় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ কর্মপরিকল্পনা। রাজধানীর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রান্তিক জনপদের শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ বান্ধব জীবনযাত্রা, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে জোর দেন প্রতিনিধিরা। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ আপনারাও বাংলাদেশে নানা রকম কাজ করতেছেন, এই জন্য আমরা অবশ্যই একসাথে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো সেটা মনে করি। 具体的に何ができるかということを今後皆さんと一緒に考えていきたいなと、できることがあればぜひやりたいと思ってます。তাই আমরা এখন থেকে একসাথে আলোচনা করে আমরা কি করা যাবে, কি রকম সুযোগতা আছে সেটা একসাথে চিন্তা করতে চাই। বাংলাদেশでは生物多様性が失われつつあるという話をお聞きしました。আমরা অবশ্যই এনভায়রনমেন্ট এডুকেশন বা বায়োডাইভার্সিটি সেটা একসাথে বাড়ো করার জন্য কাজ করতেছি। বাংলাদেশে বায়োডাইভার্সিটি তো একটু কম, আস্তে আস্তে কম হতেছে। 生物文化多様性という言葉はこれは2010年の পরিবেশ রক্ষা করার জন্য কাজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একসাথে সুন্দর কাজ করতে পারবো সেটা মনে করতেছি। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট সংকট থেকে মানব সভ্যতা রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তারা আমাদের সাথে কিভাবে একসাথে কাজ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করতে পারে। এডুকেশন সেক্টরেও যেমন আমরা তাদের কন্ট্রিবিউশন চাই, পাশাপাশি আমাদের প্রাণীদের নিয়ে বলি, আমাদের পরিবেশকে নিয়ে বলি, আমাদের নানা ধরনের যে দূষণ আছে সেগুলো নিয়ে যদি বলি, এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে সক্ষমতা আছে, আমাদের বাইরের থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা দরকার। তাদের সাথে আমরা জাপানেও কথা বলেছি, আবার এখানেও ওনারা এসছেন আমাদের ভিজিট করতে, এবং সম্ভাবনাটা কোন বিষয়ে কি কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু কথা বলছি আমরা। এবং পাশাপাশি আমরা
এর পরবর্তীতে কি করব সেটা নিয়েও কিন্তু কথা বলেছি। তো সেই জায়গাটি এখন যে জিনিসটা সবসময় আমরা ফিল করি যে একার পক্ষে সব কিছু করা সম্ভব না, সেখানে যারা সমমনা দেশে এবং বাইরে তারা যখন একসাথে হাত মেলাবে তখনই কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে এই পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য। এর আগে 2023 সালে টোকিওতে আয়োজিত আলোচনায় সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শিশুদের পরিবেশ শিক্ষায় একসাথে কাজ করতে সম্মত হয় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির মাইকেল লিডাওয়ার ও ম্যাট বেকেন সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। পর্যাপ্ত জায়গা থাকলে 100 তলা পর্যন্ত উঁচু ভবন করার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। সকালে রাজুক সভাকক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ড্যাপের সংশোধিত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা করেন 1 মাসের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। রাজুক চেয়ারম্যান জানান, নতুন সংশোধিত বিধিমালার কৃষি জমি ও জলাশয়ে ভবন করার সুযোগ থাকছে না। ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে 20 ফুট রাস্তা থাকতে হবে। যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজুকের অবস্থান জিরো টলারেন্সে বলে জানান চেয়ারম্যান। ওটার মধ্যে যে ব্যত্যয়গুলো ছিল, বিভিন্ন এলাকায় আমাদের যে অনুমোদন বিল্ডিং দিতাম আমরা, এটাকে একটু বৈষম্য দূর করা হয়েছে এবং শুধু ওইটুক, এবং এটা কিন্তু নিয়মই আছে যে 5 বছর অথবা 10 বছর পর রিভাইজ করবো আমরা। ফারের যে বিষয়টা ডেপের, যে একটা হলো জলাধার আর একটা হলো কৃষি জমিতে করা যাবে না, ওইটাও ছিল আগে, বাট এটা একটু গুছিয়ে নিয়ে আসছি। আর মনে করেন আগে কোনো এলাকায় হয়তো বেশি বড় বিল্ডিং করা যেত, অন্য করা যেত না, ওই ফারের বিষয়টা ফয়সালা করছে মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা হয়তো 1 মাসের মধ্যে আমাদের প্রজ্ঞাপন হয়ে যাবে। রাবা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের বরাদ্দকৃত নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধের দাবি জানিয়েছেন জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা। জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবিতে ধানমন্ডির জয়িতা টাওয়ারের সামনে উদ্যোক্তারা মানববন্ধন করেন। সে সময় তারা জয়িতা ফাউন্ডেশনের পরিচালক ফৌজিয়া রহমানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান। মানববন্ধনে ছিলেন নারী উদ্যোক্তা আফসানা হক তুলি, কোহিনুর আক্তার, লাবণ্য রেজা, মরিয়ম মান্নান, লায়লা পারভিন, ফারজানা নাজনীন শাম্মী ও অন্যরা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির 3য় দফায় 8 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে 30 শিশুসহ 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া 8 জিম্মির মধ্যে একজন ইসরায়েলি নারী সেনা আর 2 জন ওই দেশের নাগরিক এবং বাকি 5 জন থাইল্যান্ডের নাগরিক। বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্যালেস্টাইনের পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 10 ফিলিস্তিনি নিহত ও বহু আহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত উত্তর গাজায় বাস্তুচ্যুত 5 লাখেরও বেশি ফিলিস্তিনি ফিরেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ইসরায়েল থেকে 251 জনকে জিম্মি করে হামাস। জবাবে সেদিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর 15 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। শনিবার 4র্থ দফায় বন্দি বিনিময় হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
শুরু হলো 18তম জাতীয় পিঠা উৎসব। 10 দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা নিয়ে হাজির হন পিঠা প্রেমী ও বিক্রেতারা। উদ্বোধনী আয়োজনে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম ও অনেকে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। যে কোনো দেশের সংস্কৃতি হচ্ছে তার মুখ, তার চেহারা। ফলে আমাদের মুখটা আমরা যেরকম সেরকম দেখানোটা খুব জরুরি দরকার। আমাদেরকে বাইরে অন্যান্য দেশ আমাদেরকে যেভাবে কল্পনা করে প্রোপাগান্ডায়, আমরা যে সেরকম না সেটা দেখানোর সবচেয়ে বড় টুলটা হচ্ছে আমার কালচারাল অ্যাসেটস। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা, এই প্রতিপাদ্যে হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব 2025। 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুদিনের এই উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে জাতীয় কবিতা পরিষদ আয়োজকরা জানান, স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। সে সময় ছিলেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান, উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত ও অনেকে। ঘোষণা করেছি আমরা আগামী উৎসবের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তুলব। চট্টগ্রামে শিশু কিশোরদের সৃষ্টিশীল প্রতিষ্ঠান ফুলকির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুরু হয়েছে 3 দিনের ফুলকি উৎসব। জেলা শিল্পকলা একাডেমিতে উৎসব উদ্বোধন করেন এভারেস্ট জয়ী অভিযাত্রী বাবর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সম্পাদক কবি ওমর কায়সার, ফুলকির সর্বাধ্যক্ষ শিলা মোমেন। এই আয়োজনে সার্বিক সহায়তা করেছে ইস্পাহানি গ্রুপ। এবার জানাবো কৃষি সংবাদ। টাঙ্গাইলে এবার বেশিরভাগ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় এসেছে। ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পদক্ষেপ নিয়েছে। পরিকল্পিতভাবে অনাবাদি জমিতে তেল জাতীয় ফসল আবাদ করা গেলে ভোজ্য তেলের ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। দেশে প্রায় ৮৮% ভোজ্য তেল আমদানি করা হয়। আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। টাঙ্গাইলে এবার যেসব জমিতে বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লেগেছে সেসব জমি সরিষা আবাদের আওতায় আনা হয়েছে। বাড়ি সরিষা আবাদে দেশি সরিষার চেয়ে দ্বিগুণের বেশি উৎপাদন হয় সন্তুষ্ট কৃষক। আর এটার তেলও প্রচুর। আমি সেদিনও বাঙ্গাইছি 10 কেজিতে 4 লিটার 250 গ্রাম তেল পড়ছে। এই বীজটা আমরা বপন করার কারণে গত বছর থেকে এই বছর 2 বছর বাবদ আমরা এগুলা চাষাবাদ করতেছি, তো পূর্বের তুলনায় এরা লাভজনক। স্থানীয় পর্যায়ে সরিষার আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই জাতটা চাষ করলে কৃষক সহজেই বড় করতে পারবে এবং মধ্যম উঁচু জমিতে 3টা ফসল সহজেই তারা হারভেস্ট করতে পারবে। অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনা গেলে 50% আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্টাডিতে দেখেছি যে বাড়ি চোদ্দের কভারেজটা প্রায় 54%, এরপরে বাড়ি সরিষা 17 এবং আমাদের আরেকটা জাত আছে বাড়ি সরিষা 20, সেটাও জনপ্রিয়তার দ্বার প্রান্তে আসছে এবং সেটাও আমরা পর্যায়ক্রমে সেই জাতগুলোও দিচ্ছি। জানেন যে কৃষি গবেষণা ধারাবাহিকভাবেই গবেষণা করে থাকে। দুইটা ধানের মাঝখানে তাদের যে 80 থেকে 85 দিন তারা ফ্রি পায়, এই জায়গাটা আমরা এই স্বল্প মেয়াদী জাতগুলো ঢোকানোর চেষ্টা করতেছি। এবং এই স্বল্প মেয়াদী জাতগুলো যদি আমরা বললাম যে 20 থেকে 22 লক্ষ হেক্টর জমি, যদি আমরা এই জায়গাগুলো আমরা যদি এই বাড়ি সরিষা 14 বা বাড়ি সরিষা 20-এর চাষাবাদ আওতাভুক্ত আনতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রায় 50% আমরা যে এডিবল অয়েল অর্থাৎ ভোজ্য তেলের যে ব্যবহার আমদানি সেটা কিন্তু কমায় ফেলতে পারবো।
চলতি মৌসুমে জেলায় প্রায় ৮১,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। একসময় প্রকৃতিতে শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো হরেক রকমের পিঠা পুলি তৈরির আয়োজন। কিন্তু কালের পরিক্রমা আর শহুরে খাদ্যাভ্যাসে সোনালী ঐতিহ্য এখন শুধুই ধূসর স্মৃতি। বিলুপ্ত প্রায় বাংলার ঐতিহ্য ধরে রাখতে শরীয়তপুরে 2 দিনের পিঠা উৎসব। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মকে রকমারি পিঠাপুলির সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। কয়েক দশক আগেও ঋতুচক্রের পালা বদলের সঙ্গে ভোজন রসিক বাঙালির খাবারেও আসত ভিন্ন মাত্রা। শীতের আমেজ শুরুর সঙ্গেই পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানের অনুষঙ্গ ছিল বাহারি পিঠাপুলি। ফাস্টফুড কিংবা আধুনিক খাবারের ভিড়ে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ধরে রাখতে শিল্পকলা মাঠে জেলা প্রশাসনের বাহারি পিঠা উৎসব। স্টলে স্টলে শোভা পাচ্ছে বিবিখানা, পাটিসাপটা, দুধ চিতই, দুধ পুলি সহ ৭৫ রকমের ঐতিহ্যবাহী পিঠা। এটা স্বাস্থ্যসম্মত, এটা কোনো বাইরের কোনো ইয়ে নাই, আর এটা ঘরের খামারের তৈরি মাশরুম। উদ্দেশ্য হচ্ছে তারা পিঠার সম্পর্কে জানুক, চিনুক এবং খাক, আমাদের ঐতিহ্য ধরে রাখুক। ক্ষতিকর ফাস্টফুডকে নিরুৎসাহিত করার পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সেই রসের পিঠা জামাইরে যদি ওই রসের পিঠা না খাওয়ানো হইতো তাহলে জামাই খুব অসন্তুষ্ট হতো। এখন আধুনিক যুগ হওয়াতে এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আর বাবা মাদেরও উচিত তাদের সন্তানদেরকে ফাস্টফুড থেকে বের করে এনে স্বাস্থ্যসম্মত খাবারের দিকে, পিঠার দিকে এবং যত সমস্ত রুচিসম্মত খাবার রয়েছে সেগুলোর দিকে কিভাবে আকৃষ্ট করে। পিঠাপুলির প্রচলন ফিরলে যেমন স্বাস্থ্য ঝুঁকি কমবে, তেমনি মুখরোচক এই খাবার যে কোনো উৎসবের খাদ্য তালিকাকে করবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। দেশের সবচেয়ে দারিদ্র্যপ্রবণ জেলা মাদারীপুর। সবচেয়ে দারিদ্র্যপ্রবণ উপজেলা মাদারীপুর জেলারই ডাসার উপজেলা, যেখানে দারিদ্র্যের হার 63.2%। আর জেলা হিসেবে সবচেয়ে কম দারিদ্র নোয়াখালী জেলায় 6.1%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এ বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন বিবিএস এর পভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক্স সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। পভার্টি ম্যাপে জানানো হয়েছে, বিভাগ হিসেবে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 26.6%, আর সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে 15.2%। দারিদ্র্য মানচিত্র তৈরিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও বিশ্ব ব্যাংক। এটি আসলে আমরা স্মল এস্টিমেশন টেকনিকের মাধ্যমে করে থাকি। এটি সার্ভে থেকে আমরা ডিভিশন এবং ন্যাশনাল পর্যায়ে তথ্য দিয়ে থাকি, পভার্টি চিত্র দিই। আমরা পেয়েছি সবচেয়ে বেশি দারিদ্র্যপ্রবণ এলাকা এবার ম্যাপ দারিদ্র্য মানচিত্র 22-এর রিপোর্ট অনুযায়ী মাদারীপুর জেলা, আর সবচেয়ে উপজেলা পেয়েছি সবচেয়ে বেশি মাদারীপুরের ডাসার উপজেলা। কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, উপদেষ্টা কিংবা তার দপ্তর থেকে কখনো কোনো সাংবাদিকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়নি। বুধবার কওমি উদ্যোক্তা সম্মেলনে এক নারী সাংবাদিককে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়। সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা। জয়পুরহাটে নারী ফুটবলারদের খেলতে না দেওয়ার যে ঘটনা ঘটেছে সেখানে রাজনৈতিক উপাদান থাকতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের জানা মতে অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থেকে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আমাদের অজ্ঞাতে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কোনো ঘটনার দায় কোনোভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি
ধর্ম উপদেষ্টার নয়। এরূপ কোনো ঘটনার জন্য ধর্ম উপদেষ্টার উপর দায় চাপানো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক। কর্মী উদ্যোক্তা কখনোই নিউজ সংগ্রহ বা কর্মস্থলে নারীকে বাধা দান করেনি, আগামীতেও করবে না। গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা। গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় একথা বলেন তিনি। মতবিনিময় ও আলোচনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি মাওলানা আলী আসগর। এ সময় জেলা ও উপজেলা নেতারা বক্তৃতা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন, নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন সহ অন্যরা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। নতুন ধারা গ্রুপ ট্রাব বিজনেস কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড 2024 প্রদান করেছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাব। প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা রেদওয়ান খন্দকার। অনুষ্ঠানে সাংবাদিক শফিক রহমান ও এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদকে আজীবন সম্মাননা জানানো হয়। দেশ ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান, ব্যারিস্টার জাহানারা ইমাম, কবি রাজু আলিম সহ বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কাপড়ের শক্তিশালী দাগ দূর করার জন্য সার্ফ এক্সেল দেশজুড়ে সবার মাঝে জনপ্রিয়। এবার এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে দারুণ একটি নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস, যার উদ্দেশ্য শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করা। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধি এই চারটি মূল বিষয়ের উপর ভিত্তি করে এক্সেল চ্যাম্পস শিশুদের পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নুরুল মনোয়ার বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে সকাল 11টায় গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ নানা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। 9 ঘণ্টা পর জেলা প্রশাসক ফরিদা খানম ছাত্রদের আমরণ অনশন ভঙ্গ করান। পাশাপাশি জেলা প্রশাসক একটি কমিটি গঠনের ঘোষণা দেন। সে সময় চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, ডিসি দক্ষিণ শাকিলা সুলতানা, সাংবাদিক নেতা জাহিদুল করিম কোচি ও অন্যরা ছিলেন। এর আগে ছাত্রদের সাথে মুক্তিযোদ্ধা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ফোনে কথা বলেন। পরে দুই উপদেষ্টা ও সরকারের উচ্চ মহলের আশ্বাসে রাতে আমরণ অনশন ভাঙেন তারা। হৃদরোগ, স্ট্রোক, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী রোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ তামাকজাত পণ্যের ব্যবহার। তামাক ব্যবহার করার কারণে বাংলাদেশে প্রতি বছর 1,31,000-এর বেশি মানুষ অকালে মারা যায়। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইনটি অবিলম্বে পাশ করতে হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলাতুন্নেসা মালিকের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী। এর সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছাত্ররা দল গঠনের লক্ষ্যে দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে, জানালেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার।
31 দফা নিয়ে জনগণের পাশে দাঁড়ানোয় বাধা দিলে প্রতিহত করা হবে বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে মানুষ সিদ্ধান্ত নেবে মন্তব্য। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানীবাসীর ভোগান্তি। 7 দফা দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। জুলাই আগস্ট গণহত্যার বেশিরভাগ আসামি গ্রেফতার না হওয়ায় ট্রাইব্যুনালের অসন্তোষ। আরো 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি। এবং সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময় উপযোগী উদ্যোগে গুরুত্ব আরোপ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।